লড়াই করে আরও একটি শহর পুনরুদ্ধার করলেন ইউক্রেন। পশ্চিমাদের নিষেধাজ্ঞা কি রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে, জানিয়ে দেব বিস্তারিত সংবাদে। দখলকৃত বালাক্লিয়া শহর হাতছাড়া হল রাশিয়ার। ইসলামিক স্টেটের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তারের দাবি এরদোগানের। রানী এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন স্বয়ং বাইডেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লড়াই করে আরও একটি শহর পুনরুদ্ধার করল ইউক্রেন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল খার্কিভে তুমুল লড়াই চলছে। রাশিয়া ওই অঞ্চলে নতুন করে সেনা পাঠাচ্ছে বলেও খবর প্রকাশ করেছেন রুশ বার্তা সংস্থাগুলো। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে বহু ট্যাঙ্ক ও গোলন্দাজ ইউনিটের বহর খার্কিভের দিকে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছিল যে ইউক্রেনের সেনাবাহিনী খার্কিভ পুনরুদ্ধারের যুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করে নিয়েছে। শুক্রবার পুনরায় দখলে নিয়েছে ইউক্রেনের বালাক্লিয়া শহর। খার্কিভে মোতায়েন রুশ সেনা কর্মকর্তারা ভিতালি গ্যানসেভ বলেছেন, ওই অঞ্চলের বালাক্লিয়া শহরের কাছে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। কিয়েভ শুক্রবার ওই শহরটি পুনরুদ্ধারের দাবি করে। গ্যানসেভ আরও বলেন, এলাকাটি এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই। ইউক্রেনের সেনাবাহিনীকে হটিয়ে দেওয়ার চেষ্টায় তুমুল লড়াই চলছে। খার্কিভে মোতায়েনের জন্য একাধিক রুশ কর্মকর্তা বলছেন, ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের রুশ সীমান্তের দিকে সরিয়ে আনা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষী দনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো ওই অভিযানকে পুতিনের ভূমি জবরদখল বলে উল্লেখ করেছিলেন। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করেছে। এদিকে পশ্চিমাদের নিষেধাজ্ঞা কি রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে? নিষেধাজ্ঞার কারণে গত 6 মাসে বহির্বিশ্বের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক নাটকীয়ভাবে বদলে গেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের 3 দশক পর রাশিয়া বৈশ্বিক পুঁজিবাদের ছায়াতলে এসে দাঁড়িয়েছিল। এমনকি মস্কোর সঙ্গে পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক সম্পর্কে প্রায়ই টানাপোড়েন সত্ত্বেও অর্থনৈতিক সম্পর্ক দিন দিন মজবুত হচ্ছিল। মধ্যবিত্ত রাশিয়ানরা বেশ সহজে ইউরোপের ফ্লাইটে চাপতে পারছিলেন, বা স্মার্টফোন থেকে শুরু করে জিন্স পর্যন্ত পশ্চিমাদের তৈরি হাল আমলের ভোগ্যপণ্য কিনতে পারছিলেন। এছাড়া অর্থ আদান প্রদানের মতো সাধারণ অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সম্পন্ন করছিলেন খুব সহজেই। তবে এখন বোধ হয় সেই সময় একেবারে শেষ হয়ে গেছে। ইউক্রেনে ক্রেমলিনের সেনা পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ও এশিয়ার মিত্র দেশগুলো মস্কোর ওপর একের পর এক নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করছে। রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু ও বিচ্ছিন্ন করতেই এই নিষেধাজ্ঞা দিয়েছেন তারা। পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তার বৈদেশিক মুদ্রার মজুদের প্রায় অর্ধেক তুলতে পারছে না। বৈশ্বিক আর্থিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে রুশ ব্যাংকগুলোকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলোর আকাশসীমা ও বন্দরে ভিড়তে পারছে না রুশ উড়োজাহাজ ও জাহাজ। রাশিয়ার কিছু অত্যাধুনিক প্রযুক্তি খাতের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাই এসব পণ্য রপ্তানি করতে পারছেন না মস্কো। নিষেধাজ্ঞার কবলে তাদের তেল আর কয়লাও। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ শুরুর পর 1217 বিদেশি কোম্পানি হয় রাশিয়া থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে, নয় কার্যক্রমের পরিসর ছোট করে দিয়েছে। এই তথ্য পাওয়া যাচ্ছে ইয়েল ইউনিভার্সিটির চিফ এক্সিকিউটিভ লিডারশিপ ইনস্টিটিউট থেকে। এসব কোম্পানির মধ্যে রয়েছে অ্যাপল, মাস্টারকার্ড, ভিসা, আইকিয়া ও ম্যাকডোনাল্ডস। এছাড়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নানা নিষেধাজ্ঞা আরোপ ও পদক্ষেপ নিয়ে রাশিয়ার অর্থনীতিকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছেই। তবে এখন পর্যন্ত নতুন এসব নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতির জন্য মিশ্র ফলই বয়ে আনছে। একদিকে রাশিয়ার মোট দেশজ উৎপাদন গত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এই বছর 4% সংকুচিত হয়েছে। বছরের তৃতীয় প্রান্তিকে সেটা 7% গিয়ে ঠেকতে পারেও বলেও পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকেরা। নতুন করে এসব নিষেধাজ্ঞা শুধু দেশটির মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে নিয়ে যায়নি, একই সঙ্গে উৎপাদনের জন্য পণ্য আমদানি করতে নিষেধাজ্ঞা দেওয়ায় দেশটির উৎপাদনও অনেক কমে গেছে। দেশটির পণ্য উৎপাদনের ক্ষেত্রেও ওই পণ্যগুলো খুব জরুরি। উদাহরণস্বরূপ রাশিয়ার গাড়ি উৎপাদন 61.8% কমেছে। রাশিয়ার অনেক কর্মকর্তারা স্বীকারও করেছেন, বিশেষ করে উচ্চ ক্ষমতা সম্পন্ন কিছু প্রযুক্তি পণ্যে বিকল্প উৎস পাওয়াটা তাদের জন্য বেশ কঠিন হয়ে উঠছে, যেমন মাইক্রোচিপ। এখনও পশ্চিমা দেশের প্রযুক্তি ব্যবহার করেই মূলত মাইক্রোচিপের উন্নয়ন ঘটানো হয়। তবে পশ্চিমারা নিষেধাজ্ঞা দেওয়া শুরু করলে অনেকে যেমন আশঙ্কা করেছিলেন রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়বে, তেমনটা কিন্তু হয়নি। এর বদলে নিষেধাজ্ঞার বিকল্প হিসেবে নানা পদক্ষেপ নিয়ে দেশটি চমকে দিয়েছেন। ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ওই মাসের শেষ দিকে রাশিয়ার মুদ্রা রুবলের দর পতন হয় 30% বেশি। তবে এরপর থেকে ঘুরে দাঁড়ায় রুবল।
শুধু তাই নয়, চলতি বছর বিশ্বের যেসব মুদ্রা ভালো করেছে সেসবের মধ্যে শীর্ষে রয়েছে রুবল। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার মূল্যস্ফীতিও ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত এপ্রিলে মূল্যস্ফীতি যেখানে 17.8% গিয়ে ঠেকেছিল, আগস্টে সেটা 14.9%। এছাড়াও রাশিয়ার নগদ তহবিলও রয়েছে রেকর্ড পরিমাণে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এর পরিমাণ ছিল 1.67 বিলিয়ন, যা আগের বছরের 3 গুণ। নিষেধাজ্ঞা এখন পর্যন্ত অন্তত মস্কোর মানুষের জীবনে ততটা নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি। রাশিয়ার রাজধানী শহরের সড়কগুলো প্রতি বছর সংস্কার করা হয়। এই বছরও নগরের সব সড়কে নির্মাণ শ্রমিকদের কর্মযোগ্য দেখা গেছে। রেস্তোরাঁ, পানশালা ও ক্যাফেতে উচ্ছ্বসিত মানুষের আনাগোনা দেখা গেছে। বিপণী বিতানও জনাকীর্ণ, যদিও পশ্চিমা মালিকানাধীন অনেক পণ্যের দোকান এখন বন্ধ। মুদি দোকানেও ক্রেতারা পণ্য কিনতে ভিড় করছেন। মস্কোর সেই জাদুঘর কর্মী আলেকজান্ডার বললেন, মানুষ ক্রমাগত উদ্বিগ্ন বোধ করে ক্লান্ত, তাই তারা আরো স্বাভাবিক জীবনে ফেরার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। রেস্তোরাঁয় খাওয়া কমিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখছি খুব অল্প সংখ্যক মানুষই খাওয়া কমিয়েছেন। আগের চেয়ে কম থাকলেও এখনও তাদের হাতে বেশ অর্থ আছে। গত মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল 2022 সালের জন্য রাশিয়ার অর্থনীতি সম্পর্কে পূর্বাভাস পরিবর্তন করে জানায় জিডিপি 6% সংকুচিত হতে পারে। আগের পূর্বাভাসে বলা হয়েছিল জিডিপি 8.5% সংকুচিত হতে পারে। এদিকে দখলকৃত বাল্কলিয়া শহর হাতছাড়া হলো রাশিয়ার। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল খার্কিভে তুমুল লড়াই চলছে। রাশিয়া ওই অঞ্চলে নতুন করে সেনা পাঠাচ্ছে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো। এর আগেও বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছিলেন যে ইউক্রেনের সেনাবাহিনী খার্কিভ পুনরুদ্ধারের যুদ্ধে বড় ধরনের সাফল্যই অর্জন করে নিয়েছেন। খার্কিভে মোতায়েন রুশ সেনা কর্মকর্তা ভিতালি গ্যানসেভ বললেন, ওই অঞ্চলের বালাকলিয়া শহরের কাছে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই চলছিল। কিয়েভ বৃহস্পতিবার ওই শহরটি পুনরুদ্ধারের দাবি করেন। খার্কিভে মোতায়েনের জন্য একাধিক রুশ কর্মকর্তাও বলেছেন, ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের রুশ সীমান্তের দিকে সরিয়ে আনা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চল রুশ ভাষাভাষী অধ্যুষিত ডনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরু করেছিলেন। তবে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছিল ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে দেশটি কখনো ন্যাটো জোটে যোগ দেবেন না। এদিকে ইসলামিক স্টেটের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তারের দাবি করল এরদোগান। জিহাদি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস এর এক শীর্ষ নেতাকে গ্রেপ্তারের দাবি করেছেন তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এক ঘোষণায় এই কথা জানান। এতে তিনি বলেন, ওই ইসলামিক স্টেট নেতার কোড নাম বাশার হাত্তাব গজল আল সুমাইদাই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে তুরস্ক থেকে গ্রেপ্তার করেছেন পুলিশ। খবরে জানা যায়, বৃহস্পতিবার বলকান দেশগুলোতে সফরে গিয়েছিলেন এরদোগান। সেখানে গিয়ে সাংবাদিকদের সামনে এই খবর দেন তিনি। গত জুলাই মাসে তাকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেন জাতির সঙ্গে নিরাপত্তা পরিষদ। এতে তাকে আইএস এর প্রধান নির্বাহী হিসেবে চিহ্নিত করা হয়। তবে তুরস্কের গণমাধ্যম বলছে, এই আল সুমাইদাইর আসল নাম হচ্ছে আবু হাসান আল হাশিমি আল কুরাইশি। তিনি ইরাকি নাগরিক এবং সমগ্র ইসলামিক স্টেটের প্রধান এখন এই জিহাদি নেতা। যদিও এরদোগান এই বিষয়ে কিছু স্পষ্ট করে বলেননি। তিনি শুধু দাবি করেন আইএস এর একজন উচ্চ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কবে গ্রেপ্তার করা হয়েছে তাও জানাননি তুর্কি প্রেসিডেন্ট। এদিকে সর্বশেষ খবরে জানতে পারবেন, রানী এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট। রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জো বাইডেন বলেছেন, রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না, তবে আমি যাচ্ছি। বাইডেন বলেন, আমি এখনও রানীর সন্তান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলিনি। আমি তাকে চিনি, তবে এখনও ফোন দেওয়া হয়নি। কবে শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হবে সেই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী 19 সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন হতে পারে। ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানী দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল 96 বছর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।